বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। এদিকে এবার জুমার পরেই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক সম্পন্ন হলো। মক্কাপাল খুলে গেল শেখ হাসিনার। আবারও প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরতেছেন শেখ হাসিনা। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত মেনে নিলেন ডক্টর ইউনূস? কি কথা হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে? কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বছরের সেপ্টেম্বরে। দেশের বিভিন্ন প্রান্তে যখনই তিনি যান, তার একটা কারিশমা থাকে। অনেক রাষ্ট্রনেতার কাছেই মোদী একটি উদাহরণ। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনেও সেই ছবি দেখা গেল। আবার সেখানে উপস্থিত ছিলেন ইউনূসও। কিন্তু তফাৎ কোথায় বলুন তো? ইউনূসকে যেন পাত্তাই দিতে এলেন না কেউ। মানে অন্তত দেখে তো তাই মনে হলো। একটু পরিমাণে বেশি খাইলেও তো হালকা নেশা হয়। আমাদের কিন্তু আছে, যেমন ধরেন আপনি যদি মধু বেশি খান অথবা তালের রস বেশি খান, তাহলে তো হালকা হালকা ঝিমঝিম করে নেশা ধরে। তা আমার ধারণা, ভারতের যিনি এই মুহূর্তে বিজেপি সরকার, যারা জনগণকে গোমূত্র খাওয়ার ব্যাপারে খুব বেশি উদ্বুদ্ধ করে, তো সেই দলটার যিনি এত বড় একটা পদে আছেন, তো পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্ভবত গোমূত্র পান করেন নিয়মিত। চেহারা ছবি ভালো, বাট নেশা হয় কিনা, নাকি নালগা ফেন্সি গায়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তো এখন এই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এটার আলোকে বাংলাদেশের বর্তমান রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই তেরে মেরে ডান্ডা, এই ডান্ডার কবলে পড়ে রাজনীতি কি সেই হয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছিল। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বছরের সেপ্টেম্বরে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের 7 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে অমর কবি সুকুমার রায়, তার অমর কবিতা বাপুরাম সাপুরে, এটির একটি লাইন, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তো এখন এই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এটার আলোকে বাংলাদেশের বর্তমান রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই তেরে মেরে ডান্ডা, এই ডান্ডার কবলে পড়ে রাজনীতি কি সেই হয়ে আসছে, কোন পরিণতির দিকে যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। আর শুরুতেই এই যে সুকুমার রায় সম্পর্কে একেবারে সংক্ষেপে বলে নিই। আপনারা সবাই জানেন সত্যজিৎ রায়ের কথা এবং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। সম্ভবত 30 বছর আগে তিনি মারা গিয়েছিলেন এবং সত্যজিৎ রায় তার বাবার স্মৃতি খুব অল্প মনে করতে পারেন। একেবারে শৈশবে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু খুব অল্প বয়সেই তার যে কাব্যিক প্রতিভা, তার যে সফলতা, তার যে পারিবারিক ঐতিহ্য, সর্বভারতীয় সাহিত্য সংস্কৃতিতে এটি অনন্য। এর কারণ হলো সত্যজিৎ রায়ের যে বাবা সুকুমার রায় এবং তার বাবা উপেন্দ্র কিশোর রায়। তো উপেন্দ্র কিশোর রায় তাদের আগের থেকেই এই প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের ব্যবসা বাণিজ্য ছিল। তো শিশু সাহিত্য রচনায় উপেন্দ্র কিশোর রায়ের অর্থাৎ সুকুমার রায়ের বাবার যে খ্যাতি এবং দুটি, সেটাই তিনি ধারণ করেছিলেন। আবার সুকুমার রায়ের যে সাহিত্য, সেই সাহিত্যকে আরও বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত করেছিলেন সত্যজিৎ রায়। তো সেই যে সুকুমার রায় যে কবিতাটি লিখেছিলেন বাপুরাম সাপুরে, তখন তার বয়স কত হবে? হয়তো 19, হয়তো 20, আমি বলতে পারবো না, বা 21 বছর। কিন্তু 21 বছর বয়সে শিশুতোষ একটি কবিতাতে তিনি যেভাবে বাঙালিকে চিহ্নিত করেছেন, বাঙালি শিশুর মন এবং মনন যেভাবে চিহ্নিত করেছেন, তার মধ্যে আমাদের জাতিসত্তা, রাজনীতি, সিংহাসন, ক্ষমতা যে কিভাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন, যদি আপনি গভীরভাবে চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে নবী, কবি, নেতা,
এরা যে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ শক্তিতে বলিয়ান থাকেন, সহজে কেউ নেতা হতে পারে না। আল্লাহর একটা সিগন্যাল লাগবে, তার মধ্যে নেতৃত্বের একটা গুণাবলী লাগবে। নবী তো একটা প্রশ্নই আসে না, আল্লাহর হুকুম ছাড়া নবী হতে পারে না। তেমনি কবি প্রতিভা, কাব্য প্রতিভা, সেই কাব্য প্রতিভা আপনি সারাদিন মাথা যদি আপনাকে ফাটিয়ে ফেলা হয়, আপনি এরকম একটা ছন্দ কি লিখতে পারবেন যে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আল মাহমুদের। অথবা আপনি কি লিখতে পারবেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিংবা মনে করো রবীন্দ্রনাথের যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাছ চড়ে। এই যে একটা শিশুতোষ যে কল্পনা কাহিনী, জীবনে কি কখনো ভুলতে পারছেন এই কথাগুলো যারা একবার পড়েছেন? এখন এই যে বাপুরাম সাপুরে, এখানে মূল ব্যাপার হলো বাপুরাম সাপুরে যে কবিতা, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। এই তো শুরু। গ্রামের সহজ সরল শিশু কথা বলতে পারে, 6-7 বছর বয়স হবে এরকম। এখন তখন থেকে তার চিন্তা দেখেন, সে চিন্তাটা বাঙালি মনন চিন্তা। সে সাপুরে, আগে গ্রাম বাংলায় যে সাপুরেরা যেত, তারা সাপ খেলা দেখাতো, বিনিময়ে চাল ডাল বা কিছু টাকা পয়সা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। এবং সেই সাপ খেলা সবাই দেখেন, বুড়ো ছেলে সবাই। এবং এটা গ্রাম বাংলার একটা বিশাল বিনোদন ছিল, আমরা ছোটকালে দেখেছি। তো এইরকম এক সাপুরেকে কেন্দ্র করে এক শিশু বলছে, তুমি কোথায় যাচ্ছ বাপু? যে বাবা তুমি কোথায় যাচ্ছ বাপু? তোমার কাছে কি এরকম কোনো সাপ আছে যে সাপের চোখ নাই, অন্ধ, মুখ নাই, কোনো রকম ফুসফাস করে না, কোনো রকম সবল মারে না, কাটে না, এরকম কোনো সাপ আছে? এরকম যদি সাপ থাকে আমাকে একটু দাও, আমি ওদের সাথে একটু খেলবো, তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এরকম একটা সাপ, নিরপরাধ নির্জীব সাপ, কেঁচো প্রকৃতির সাপ যদি পাই, ওকে আমি অনেকক্ষণ তাড়াবো, ওর পিছনে লাঠি নিয়ে ঘুরবো এবং দৌড়াতে থাকবে। তারপর তাকে মেরে তেড়ে মানে তাড়িয়ে তাকে দুর্বল করবো, ক্লান্ত করবো, তারপরে তাকে ডান্ডা দিয়ে একেবারে ঠান্ডা করে দেবো। দেও না এরকম দুটো সাপ আছে কিনা। একটা শিশুর এই যে একটা বিষধর সাপ নিয়ে সে ঝুঁকি নিতে চায় না, সে কুমির নিয়ে ঝুঁকি নিতে চায় না, সে এরকম একটা সাপ মনে মনে কল্পনা করে। এই যে আমরা এখন যে খেলনার সাপগুলোর মতো এরকম একটা খেলনা সাপ সে কল্পনা করে, তার চোখ নাই, কিছু নাই, সবকিছু। তো এই যে শিশুতোষ যে চিন্তা, সেই চিন্তাকে আপনি যদি রাজনীতির অঙ্গনে দেখেন, তো এইরকম শিশুতোষ যারা সুকুমার রায়ের এই বিখ্যাত কবিতা পড়ে ওইরকম একটা মন মানসিকতা ধারণ করেছেন, যারা কখনো বিদ্রোহী বলবীর বলো চির উন্নত মমশির, শিরনেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ সেদিয়া উঠিয়া আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই কবিতা যাদেরকে আলোকিত করেনি, কিংবা হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি, এত নদী উপনদী তবু পদে করে আত্মদান, বুভুক্ষ তবু কি ভরিল না প্রাণ। এই যে বিবেকবোধ, এই যে প্রশ্ন সিন্ধুকে কেন্দ্র করে কাজী নজরুল করেছিলেন, হে ক্ষুদিত সিন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। এইরকম প্রশ্ন যারা করতে পারেনি, যে ক্ষমতার সিংহাসনে বসে আছো, এত অর্থ, এত বিত্ত, রাজ্যের সমস্ত কিছু তোমার পায়ের কাছে, কেন তোমার লোভ, কেন তোমার লালসা? এই প্রশ্ন যাদের আসেনি, কিংবা পুরো সিস্টেমের বিরুদ্ধে যারা বিদ্রোহ করতে শিখেনি, বিদ্রোহের ভাষা যাদের মনে হয়নি, যারা সেই বাপুরাম সাপুরের সেই কবিতা দ্বারা উদ্বুদ্ধ হয়ে আছেন, এই সকল মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা আসে, রাজনীতিতে আসে, তখন তারা প্রথম যে কাজটি করে সেটি হলো তাদের বিরুদ্ধে যে শক্তিগুলো রয়েছে, এটা সাপ একটা রূপ করতে ব্যবহৃত হয়েছে, ধরুন মানুষ। এখন যে রাজনৈতিক দল এই তেরে মেরে ডান্ডা ঠান্ডা করার পলিসি নেয়, যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা এরকম তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এইরকম পলিসি যাদের রয়েছে, তারা প্রথমে যে কাজটি করে সেটা হলো প্রতিপক্ষ যাদেরকে বিচার করেন, মনে করেন, তাদেরকে নির্বোধ বানিয়ে ফেলেন, ক্লান্ত বানিয়ে ফেলেন, তাদের চোখ কান ফুটো করে দেন। চোখ দিয়ে তারা দেখতে পায় না, নাক দিয়ে তারা ঘ্রাণ শুকতে পায় না, তারপরে কান দিয়ে তারা কিছুই শুনতে পায় না। তাদের ফুসফাস করার, ফনা তোলার কোনো ক্ষমতা থাকে না, শুধুমাত্র জুতো লেহন করার ক্ষমতা তাদের থাকে, অবনত হওয়ার ক্ষমতা তাদের থাকে।
তো প্রথম কাজটা তারা এই কাজটি করেন। এখন আপনি স্বাধীন বাংলাদেশি বা তার আগে আপনি যে সকল কুখ্যাত শাসকদেরকে ঘৃণা করতে চান, আপনি দেখেন তারা সবাই কিন্তু এই সেম কাজটি করেছেন। কোনো রাজনীতির ময়দানটিকে ফাঁকা করে দিয়েছেন, সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে বোবা বানিয়ে দিয়েছেন, অন্ধ বানিয়ে দিয়েছেন। তারপরে অন্ধ বোবা বানিয়ে এরা থেমে থাকেনি, তখন এই অন্ধ বোবা মানুষদের পেছনে লাঠি নিয়ে তাড়া করেছেন এবং সেই তাড়া করে তাদেরকে ডান্ডা মেরেছেন। তো নিজেদের অনুগত বা এরকম নির্বিষ দুর্বল অসহায় লোকদেরকে যখন বেদমভাবে প্রহার করা হয়, তখন সমাজে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়, মানুষ আর রুখে দাঁড়াতে পারে না। এই দৃশ্য যারা দেখে, আপনি অর্থাৎ টার্গেট করে যদি 100 জন লোককে এরকম সেই বাপুরাম সাপুরের সাপের মতো বানিয়ে ফেললেন, তারপরে এই 100 লোককে আপনি নির্যাতন করলেন 1 লক্ষ লোককে দেখানোর জন্য, তখন ওই বাকি 1 লাখ লোককে আপনার আর চোখ অন্ধ করতে হবে না, তাদেরকে তাড়াতে হবে না, তাদেরকে মারতে হবে না, তারা এমনি নাক কান চক্ষুবিহীন ওই মানে ডান্ডা খাওয়া যাকে বলা হয় সাপের মতো হয়ে যাবে। তো রাজনীতিতে যেটি হয়, এই যে ডান্ডা মারার যে পলিসি, এই পলিসিটা আসে কাপুরুষতা থেকে, এবং এই ডান্ডা মারার যে পলিসিটা থাকে সেটা হলো নরেন্দ্র মোদী সবসময় যে দেশে যান বা দেশের বিভিন্ন প্রান্তে যখনই তিনি যান তার একটা কারিশমা থাকে। অনেক রাষ্ট্রনেতার কাছেই মোদী একটি উদাহরণ। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনেও সেই ছবি দেখা গেল। আবার সেখানে উপস্থিত ছিলেন ইউনুসও। কিন্তু তফাৎ কোথায় বলুন তো? ইউনুসকে যেন পাত্তাই দিতে এলেন না কেউ, মানে অন্তত দেখে তো তাই মনে হলো। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীর যাওয়ার পরেই সেই একই ছবি দেখা গেল। প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে মোদীকে অদ্ভুত অভ্যর্থনা দেওয়া হলো, যা দেখে মোদী রীতিমতো আপ্লুত, এতটাই সুন্দর করে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী সুরিয়া জংরুং গ্রেয়াংক্রিট। কিন্তু সেখানে দেখুন ইউনুসের কি অবস্থা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কথা বলছি। তিনি থাইল্যান্ডে পৌঁছানোর পরে তাকে সেভাবে অভ্যর্থনা জানাতেই দেখা গেল না। যারা অভ্যর্থনা জানালেন তারা সরকারের প্রতিনিধি অবশ্যই, কিন্তু সেই লেভেলের নয়। যে ছবি ইউনুসের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইউনুস শুধু এসেছেন এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এক মন্ত্রী, ব্যাস এইটুকুই। মানে বলা যেতে পারে যে যেখানে মোদীকে সবাই হই হই করে স্বাগত জানাচ্ছেন এবং মোদীকে থাই পিএম নিজে এসে মোদীকে গার্ড অফ অনার দিচ্ছেন এবং একাধিক জিনিস মোদীর হাতে তুলে দিচ্ছেন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।